প্রক্সিমাল এবং নন ক্যালসিফাইড মানে ইজি লিশন গুলো প্রথম দিকে করা হতো। New coronary devices were developed in the late 1980s. By the early 2000s, several devices had been developed to protect the distal circulation from the athoraembolic embolization, embolic protection device. This is during PCI, যদি কোনো অ্যাথোরথ্রম্বোটিক এম্বোলাইজেশন হয় তখন এগুলোকে প্রোটেক্ট করার জন্য, ডিস্টাল ভেসেলকে প্রোটেক্ট করার জন্য এই ডিভাইসগুলো আবিষ্কার হয়েছে 2000 এর দিকে। The PCI encompasses the broad array of balloons, stent, and adjuvant devices required to perform safe and effective percutaneous revascularization in complex coronary artery disease. The complex coronary artery disease রিভাস্কুলারাইজেশনের জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এবং প্রসিডিউর আছে সব মিলিয়ে একটা পিসিআই বলা হয়ে থাকে। The major value of percutaneous or surgical coronary revascularization is relief of symptoms and signs of ischemic coronary disease. আমাদের মেইন টার্গেট হবে সাইন এন্ড সিম্পটমস অফ ইসকেমিক coronary disease কে রিলিফ করা। PCI reduces the risks for mortality and subsequent MI compared with medical therapy in patient with SCS. SCS এর পেশেন্টকে যদি আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেই এবং PCI দিয়ে থাকে তাতে করে PCI এর পেশেন্টের বেশি রিস্ক এবং মর্টালিটি অনেক রিডিউস হয়। Optimal medical therapy appears to be as effective as PCI in reducing death and MI in patients with stable angina, although relief of symptoms and improvement of ischemia are better with PCI. Sorry, a second. Kamal. হ্যাঁ বদরু ভাই, কি অবস্থা? এই তো আছি আল্লাহর রহমতে। Irrespective of the indication for revascularization, PCI should be coupled with OMT after the procedure, such as control of hypertension, diabetes, exercise, and smoking cessation. অর্থাৎ PCI করার পরে যদি কেউ মনে করে যে আমি তো PCI করে আসছি 3 লাখ টাকা দিয়ে একটা স্টেন্ট লাগিয়ে আসছি, তারপরে সে তার ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো এক্সারসাইজ ছেড়ে দিল, স্মোকিং বাড়াই দিল, যে 3 লাখ টাকা খরচ করছি সুতরাং সবকিছু আরো ভালো বেশি করলো, তখন দেখা যাবে 2 দিন পরে তার রিস্টেনোসিস হয়ে গেছে। সুতরাং তার অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট অবশ্যই কন্টিনিউ করতে হবে ইনডিফিনিটলি। Risks and benefits associated with coronary revascularization therefore need careful review with the patient and family, and the relative options of PCI, CABG or medical treatment should be discussed before performing this procedure. এই প্রসিডিউর করার আগে PCI এবং CABG অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, রিস্ক, বেনিফিট সব আলোচনা করতে হবে। কি কি ক্লিনিক্যাল কনসিডারেশন আনবো আমরা? অ্যাসিম্পটোমেটিক অর মিনিমাল অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, patient with moderate to severe angina, patient with unstable angina, non-STMI or STMI, left main and 3 vessel disease, patient with diabetes mellitus, for revascularization, স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে স্যার। আসে? জি স্যার, জি। Baseline lesion morphology, chronic total occlusion, saphenous vein grafts, bifurcation lesion, lesion calcification, thrombus, left main coronary artery disease. এই জিনিসগুলো সব কিছু কনসিডারেশনে এনে তারপর আমাদের
পিসিআই এর দিকে আগাইতে হবে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন ক্রনিক টোটাল অক্লুশন থাকলে আমাদের কি কি কমপ্লিকেশন হবে, কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেফানাস বেন গ্রাফট থাকলে কি করতে হবে, বাইফার্কেশন হলে, লিশন ক্যালসিফিকেশন হলে, সব কিছু মিলে আগের কন্ডিশন প্লাস এই পেশেন্ট স্পেসিফিক কন্ডিশন সবগুলো পয়েন্ট মাথায় রেখে তারপর আমরা ডিসিশন নেব যে হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। এর মধ্যে স্পেশাল সিচুয়েশন আছে কিছু, যেমন ডায়াবেটিস মেলাটাস। পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাটাস are at substantially higher risk for complications. A possible explanation for the higher rate of adverse outcomes. Very, very important কথা, ডায়াবেটিস কেন হাই রিস্ক পেশেন্ট, এটার মেকানিজমটা কি, এটা পরীক্ষা ধরা হয় এবং তোমাদের সবার জানতে হবে এটা। A greater burden of coronary atherosclerosis হয়। ডায়াবেটিসের পেশেন্টের একটা অ্যাথেরোস্ক্লেরোসিস বার্ডেনটা একটু বেশি থাকে। Altered vascular biologic response to balloon and stent injury. নর্মাল পারসন থেকে ডায়াবেটিক পেশেন্টকে দেখা গেল যে তার যে স্টেন্ট থাকে ওই স্টেন্টের ভাস্কুলার বায়োলজিক যে রেসপন্স হয়, রেসপন্সটা অল্টার্ড হয়ে যায়। এই জন্য ফাইব্রোসিস, রিস্টেনোসিস এবং স্পাজম সবগুলো বেশি হয়। রেপিড প্রোগ্রেশন অফ ডিজিজ ইন নন রিভাস্কুলারাইজড সেগমেন্টস এন্ড হায়ার প্লেটলেট রিঅ্যাক্টিভিটি। যে ভেসেলে আমরা রিভাস্কুলারাইজেশন করলাম, দেখা গেলো এটা ভালো আছে, কিন্তু অ্যাডজাসেন্ট অন্য একটা নরমাল ভেসেল কয়েকদিনের মধ্যে আবার স্টেনোসিস নিয়ে আসলো এবং হায়ার প্লেটলেট অ্যাক্টিভিটি প্লেটলেট রিঅ্যাক্টিভিটির কারণে দেখা গেছে থ্রম্বোজেনিসিটি বাড়ে। The diabetic atherosclerotic mallow is characterized by a procoagulant state. ডায়াবেটিকের যে অ্যাথেরোস্ক্লেরোটিক যে লিশনটা থাকে এটা একটা প্রোকোয়াগুলেন্ট স্টেট, ডিক্রিজ ফাইব্রোলাইটিক অ্যাক্টিভিটি and increased proliferation and inflammation. And resistance is more frequent in patients with diabetes as is disease progression. যত বেশি মানে ডায়াবেটিস যত লং ডিউরেশন হবে তত বেশি তার কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকবে। পেশেন্ট উইদাউট অপশন ফর রিভাস্কুলারাইজেশন, কিছু স্পেশাল সিচুয়েশন আছে, যেমন কোন পেশেন্টে যদি কোনো অপশন না থাকে রিভাস্কুলারাইজেশনের জন্য। পেশেন্ট উইথ সাবস্টেন্সিয়াল অ্যানজাইনা but who are poor candidates for conventional revascularization have limited therapeutic options. This patient generally either have occlusion of a single proximal vessel that subtends a large amount of myocardium or have undergone one or more previous CABG operations with stenosis or occlusions of the saphenous vein grafts, which are poorly suited for conventional repeated revascularization. These are the condition when পেশেন্টের কোনো ধরনের রিভাস্কুলারাইজেশনের অপশন থাকে না। তারপর এখন লেটেস্ট অনেক টেকনোলজি আসতেছে যেগুলি দিয়ে এগুলোর উপরও কাজ করা যায়। সুতরাং এসব পেশেন্ট যদি আমরা পাই যাদের রিপিটেড সিবিজি করা আছে, যাতে আগে স্টেন্ট করা আছে, সেফানাস ভেইন আবার গ্রাফট করা লাগবে, এইসব ক্ষেত্রে আমরা পিসিআই করার আগে অনেক চিন্তা ভাবনা করতে হবে এবং ম্যাক্সিমাম মেডিকেল ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। Limited option patients account for approximately 4 to 12% of those undergoing CAG. A large group, 20 to 30% of patients have incomplete revascularization because the coronary anatomy is unsuitable for surgical or percutaneous techniques. যদি 20 থেকে 30% পেশেন্টের ইনকমপ্লিট রিভাস্কুলারাইজেশন হবে এবং 4 to 12% পেশেন্টের লিমিটেড অপশন, মানে রিভাস্কুলারাইজেশন অনেক সময় করা যায় না ডিউ টু coronary anatomy unsuitable থাকে for revascularization. পিসিআই করার আগে আন্ডারলাইং কার্ডিয়াক ফাংশন, ডায়াবেটিসের সাথে আন্ডারলাইং কার্ডিয়াক ফাংশনটা আমাদের কনসিডারেশন আনতে হবে। যেমন লেফট ভেন্ট্রিকুলার ফাংশন is an important predictor of outcome during PCI. For each 10% decrement in resting LV ejection fraction, the risk for in-hospital mortality following PCI increases approximately twofold. অর্থাৎ নরমাল থেকে 10% EF কমা মানে ডাবল হয়ে যাওয়া PCI related complication. Associated valvular disease or ventricular arrhythmia further increases the risk associated PCI in setting of LV dysfunction. LV dysfunction এর সাথে যদি arrhythmia থাকে
অথবা ভালভুলার হার্ট ডিজিজ থাকে তখন রিস্ক আরো বেড়ে যায়। Intra-aortic balloon pump support may be useful when LV function is severely compromised, or that is EF less than 35%, or when the PCI target lesion supplies a substantial portion of the viable myocardium. এইসব কন্ডিশন যদি থাকে তখন আমাদের পিসিআই করার আগে অনেক চিন্তা ভাবনা করতে হবে। নেক্সট, renal insufficiency অর্থাৎ ডায়াবেটিস, LV dysfunction and renal insufficiency. These are the special conditions to consider before PCI. The morbidity and mortality associated PCI are directly related to the extent of baseline renal disease. Patients with evidence of mild renal dysfunction have a 25% higher risk of death at 1 year following PCI than do those with preserved renal function. Renal dysfunction following the administration of contrast material during angiography may be related to contrast-induced nephropathy to cholesterol embolization syndrome. Contrast-induced nephropathy মাথায় রাখতে হবে যদি কারো baseline renal dysfunction বা baseline renal function যদি impaired থাকে তখন তার dehydration এবং precaution নিতে হবে। Dehydrationটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কোলেস্ট্রল এম্বোলাইজেশন সিনড্রোম যদি থাকে তারও তার রেনাল ডিসফাংশন দেখা দিতে পারে। কোলেস্ট্রল এম্বোলাইজেশন মানে ওই ডিউরিং প্রসিডিউর কোনো এম্বোলাইজেশন ডিসলস্ট হয়ে কোনো মানে এম্বোলিক ফেনোমেনন দেখা দেয় তখন এটাকে আমরা কোলেস্ট্রল এম্বোলাইজেশন সিনড্রোম বলি। Associated medical comorbid conditions, a bleeding diathesis or a need for chronic warfarin therapy may preclude patient from tolerating long-term combination aspirin and clopidogrel therapy after placement of DAS, thereby placing them at higher risk for stent thrombosis. কেউ যদি ওয়ারফেরিন পায় তখন তাকে ডাবল অ্যান্টিপ্লেটলেট দিতে গেলে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে, কারণ তাদের ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। আর যদি ডাবল অ্যান্টিপ্লেটলেট না দিতে পারি তাহলে তাদের স্টেন্ট থ্রম্বোসিসের রিস্ক বাড়ে। এইসব ক্ষেত্রে আমাদের কনসিডারেশন আনতে হবে। অ্যাসোসিয়েটেড মেডিকেল কোমরবিড কন্ডিশন যদি থাকে তখন পিসিএ করার আগে যদি ডাবল অ্যান্টিপ্লেটলেট দিলে, ড্রাগ ইলুটিং স্ট্যান্ট দিলে ডাবল অ্যান্টিপ্লেটলেট দিতে হবে, বেয়ার মেটাল দিলে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট দিলে চলে। এইসব ক্ষেত্রে পিসিএ করার আগে আমাদের এই জিনিসগুলো চিন্তা আনতে হবে। The need for discontinuation of dual antiplatelet therapy before impending non-cardiac related surgery soon after stent implantation may also predispose to stent thrombosis. অর্থাৎ একটা পেশেন্টের ড্রাগ ইলুটিং স্টেন্ট দেওয়ার 1 মাস পরে বা 2 মাস পরে তার একটা নন কার্ডিয়াক সার্জারি দরকার পড়লো, তখন তার যদি এই ডাবল অ্যান্টিপ্লেটলেট বন্ধ করা লাগে তখন তাকে স্টেন্ট থ্রম্বোসিসের দিকে ফেলে দেওয়া হয়। সুতরাং এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। Now come to the vascular access. Vascular access এর জন্য আমাদের কি কি vascular access আছে সেগুলো খেয়াল করতে হবে, প্লাস vascular access রিলেটেড কমপ্লিকেশন গুলো মাথায় রাখতে হবে। vascular access site আছে, most frequent used vascular access site for PCI are common femoral, brachial and radial artery. These are the sites for access. এই access site during puncture related complication হতে পারে, angiogram related complication হতে পারে, PCI related complication হতে পারে, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। These are the three sites. Among them, radial artery approach is the latest and it is the comfortable for the patient, because after radial approach patient can discharge from hospital after 2 to 4 hours, but in common femoral artery patient have to stay at least 24 hours in bed, and this is preferable for the most interventionalist. But radial artery approach cannot done in early stage of the PCI operator. Vascular closure device. After doing the PCI, vascular access site should be closed properly.
Vascular access closure devices were introduced in the mid-19s. New way of managing access site following femoral access procedure. Latest procedure হলো ক্লোজার ডিভাইস দিয়া অ্যাক্সেস সাইটটাকে ব্লিডিংটাকে বন্ধ করা। আর ওল্ড প্রসিডিউর হলো আমরা যেটা এখন আমাদের ক্যাথল্যাবে করে থাকি, এটা হলো প্রেসার ব্যান্ডেজ দিয়ে। Vascular closure device reduce the time to embolization, increase patient comfort after PCI, and facilitate efficient case flow in the catheterization laboratory. Currently approved vascular closure devices fall into three categories. তিন ধরনের vascular device থাকে, এটা আমরা এখন ডিটেইলস যাচ্ছি না। একটা হলো scalent devices and mechanical closure devices and hybrid closure devices. Now come to the coronary devices. What are the coronary devices? Balloon angioplasty, coronary atherectomy, thrombectomy and aspiration devices, embolic protection device, distal embolic filters, coronary stents. Coronary stents এর মধ্যে আছে drug eluting stents, এর মধ্যে আছে sirolimus eluting stent, paclitaxel eluting stent, and Dotardolimus eluting stents and everolimus eluting stents, bioabsorbable polymers and drug eluting stents. These are the coronary devices. All should be considered before PCI or during PCI. Antiplatelet agent. At the next time, how balloon angioplasty works. Several theories regarding the mechanism of angioplasty have been proposed. Disruption of the plaque and arterial wall, loss of elastic recoil of the plaque, and redistribution and compression of plaque components. Mechanism of stents. Disruption of plaque and arterial wall. The inflamed balloon exerts pressure against the plaque and arterial wall, causing fracturing and splitting of the plaque. The concentric lesion fractures and splits at its thinnest and weakest point. Eccentric lesion split at the junction of the plaque and the arterial wall. These are the important points. This is the pre-PCI lesion আছে, and যখন আমরা এখানে একটা স্ট্যান্ড বসাই দিলাম, এটা প্রেসার ইফেক্ট দিয়ে স্প্লিটিং করে আমাদেরকে এই লুমেনটাকে রিক্যানালাইজেশন করে দিল। দিস ইজ দ্য এক্সেন্ট্রিক, একটা এক্সেন্ট্রিক লিশন আছে, এই লিশনটাতে আমরা যদি স্ট্যান্ড দেই তখন এটা রিক্যানালাইজেশন হয়ে যাবে। Dissection or separation of the plaque from the medial wall releases the splitting effects that is caused by the lesion and result in a larger lumen. This is the major effective mechanism of balloon angioplasty. Loss of elastic recoil. Balloon dilatation causes stretching and thinning of the medial wall. Stretching causes the medial wall to lose its elastic properties. Degree of elastic recoil loss is affected by the balloon to artery size ratio. Over time, 1 to 6 weeks, there may be re-narrowing of the artery as a result of elastic recoil, which is prevented by placement of a stent in the artery. ইনিশিয়াল স্টেজে যখন স্ট্যান্ড ছিল না, তখন দেখা গেছে শুধু বেলুন এনজিওপ্লাস্টি করে দিলে কিছুদিন পরে আবার এটা রিকয়েল হয়ে যেত এবং রিস্টেনোসিস হতো। তখন স্ট্যান্ড দেওয়ার পরে এই জিনিসটা প্রিভেন্ট হচ্ছে। রিডিস্ট্রিবিউশন এন্ড কম্প্রেশন অফ প্লাক কম্পোনেন্টস। Shear pressures causes denudation or stripping of endothelial cells and extrusion or pushing out of plaque components. There may be some molding of the softer lipid material, but this effect accounts for a small part of the overall effects of angioplasty. Now come to the mechanism of stents.
stents scaffold the lumen and plaque open, holding back dissection flaps and stopping vessel recoil and re-narrowing of the lumen. Indications for PCI তোমরা এটা লেটেস্ট গাইডলাইন দেখে নেবা আমি কিছু বেসিক ইন্ডিকেশন দিয়ে রাখছি এটাতে যেমন angina pectoris causing sufficient symptom despite optimal medical therapy, mild angina pectoris with objective evidence of ischemia, and high grade lesion greater than 70% diameter lining of a vessel supplying a large area of myocardium. A large area of myocardium এ যদি single lesion থাকে কিন্তু angina pectoris যদি মাইল থাকে তাও আমাদের করা লাগতে পারে। Unstable angina, acute myocardial infarction MI as a primary therapy or in patient with who have persistent or recurrent ischemia after failed thrombolytic therapy. Angina pectoris after coronary artery bypass graft surgery, restenosis after successful PCI. যদি একটা পিসিআই আগে করার পরে যে আবার যদি রিস্টেনোসিস হয় তখন আবার পিসিআই করতে হবে। LV dysfunction with objective evidence of viability of a vessel and viability of the vessel supplying the myocardium and arrhythmia secondary to ischemia. Ischemia কারণে যদি arrhythmia হয় তখন আমাদেরকে পিসিআই করতে হবে। So these are the in short indications for PCI. Contraindication for PCI. What are the conditions when we cannot do PCI? Number one, unsuitable coronary anatomy. যদি coronary anatomy টা যদি suitable না হয় for PCI. Extremely high risk coronary anatomy in which closure of the vessel would be difficult. Closure of the vessel would be result in a patient death. Contraindication to coronary artery bypass graft surgery. Patient have a PCI as their only alternative to revascularization and bleeding diathesis. These are the complications associated. These are the contraindication for PCI. Important contraindications. Complication associated with PCI. Complication associated with coronary angiogram and complication associated with PCI. Both should be considered. Death, MI. Emergency coronary artery bypass graft surgery and abrupt vessel closure, coronary artery perforation. All the complications that can occur during cardiac catheterization, including excess site bleeding, pseudoaneurysm, arteriovascular, atrioventricular fistula, ischemic vascular complication, stroke, allergic reaction to the contrast media, and renal failure. All common to the coronary angiogram, and special consideration of death and MI and bypass grafting should be considered during PCI, and these are the complications of PCI. For this reason, bypass মানে surgical backup নিয়ে তারপর মানে PCI করার ইন্ডিকেশন থাকে। Restenosis is the re-narrowing of the vessel after treatment by balloon and stent leading to recurrence of anginal symptoms. যদি restenosis কাকে বলে? Re-narrowing যদি হয় vessel after treatment by balloon and stent দেওয়ার পরে আবার যদি angina ফিরে আসে। Restenosis is not considered a true complication but is an adverse event requiring retreatment or CABG. রিস্টেনোসিসটা পিসিআর একটা ট্রু কমপ্লিকেশন হিসেবে ধরা হয় না, কিন্তু এটা একটা অ্যাডভার্স ইভেন্ট হিসেবে অনেক সময় আবার ট্রিটমেন্ট লাগতে পারে। রিস্টেনোসিস ইজ কজড মোস্টলি বাই intimal hyperplasia and rarely by vessel recoil after stenting. Now come to the equipments. What are the equipments you will need during PCI? PCI equipment consists of three basic elements such as guiding catheter, balloon stent catheter, and coronary guide wire. প্রত্যেকটা সম্পর্কে এক একটা লেকচার হবে, প্রত্যেকটা জিনিসের আলাদা ক্রাইটেরিয়া, আলাদা ইউজ, আলাদা বর্ণনা আছে, সুতরাং আমরা জাস্ট নাম আজকে শিখবো। These are the
গাইডিং ক্যাথেটার যেটা গাইড করে নিয়ে যাবে, এন্ড বেলুন স্ট্যান্ড ক্যাথেটার যেটাকে বেলুন ইমপ্লান্টেশনের জন্য বেলুনিং এর জন্য লাগে, এন্ড করোনারি গাইড ওয়্যার যেটা আমরা অলরেডি আগে জানি। These are the equipments for doing a PCI. These are the arterial sheet, balloon, and coronary guide wire. And this is the adapter, wire adapter বলে arterial pressure monitoring, and contrast এগুলো আমরা জানি। These are the inflation device যেটাতে বেলুনকে ইনফ্লেট করা হয়। Balloon catheter, this is the balloon catheter. These are the components for PCI. Now come to the guiding catheter in a short. A special large lumen catheter is used to guide the coronary balloon catheter to the vessel that has the lesion to be dilated. যে lesion dilated আছে যেটাকে আমরা revascularized করব, সেটাকে একটা গাইড করার জন্য একটা স্পেশাল লার্জ লুমেন ক্যাথেটার থাকে। গাইডিং ক্যাথেটার নাম্বার 1 হলো স্টিফার বডি, নাম্বার 2 হলো ভেরিয়েবল সফটার প্রাইমারি কার্ভ, নাম্বার 3 ওয়্যার ব্রেডিং, নাম্বার 4 achromatic tip, number 5 large lumen, optional radio opaque marker, 6 lubricous coating. This is the guiding catheter character. Compared with diagnostic catheters, guiding catheters have thinner walls and larger lumen. ওয়ালটা থিন থাকবে, লুমেনটা বড় থাকবে, which allow contrast injections to be done while the balloon catheter is in place. বেলুন ক্যাথেটার ভিতরে থাকবে, তখন আমরা এটা কন্ট্রাস্ট দিতে পারবো। যেমন দিস ইজ দ্য গাইডিং ক্যাথেটার, এটা ভিতরে বেলুন ক্যাথেটারটা আছে, তারপর আমরা এদিক দিয়ে ইচ্ছে করলে এদিক দিয়ে আমরা আবার দিতে পারবো, কি বলে কন্ট্রাস্ট দিতে পারবো। Guiding catheters are stiffer than diagnostic catheters to provide support for advancing the balloon catheter into the coronary artery. They respond differently to manipulation than diagnostic catheters. The guiding catheter tip is not tapered, occasionally blocking the ostium and causing pressure dampening while engaging the coronary ostium. Coronary ostium ke guiding catheter engage করার সময় অনেক সময় pressure fall করতে পারে। A 6 French guiding catheter is generally used. Some catheters have relatively shorter and more flexible tips than other catheters, theoretically to decrease catheter-induced trauma. Others may have side holes to help maintain blood flow during PCI. Larger guiding catheters may be necessary for kissing balloon stents, rotablator birds larger than 2 mm, and some cutting balloons. During this procedure, larger guiding catheter may be necessary. There are many different shapes of guiding catheters for different anatomic variations. Now, functions of the guiding catheter already discussed. There are 3 major functions of a guiding catheter during PCI. Number 1, balloon stent catheter delivery, contrast injection, and pressure monitoring. These are already discussed. Now, balloon stent catheter delivery means the guiding catheter is the delivery device of the balloon catheter to the coronary artery. If the guiding catheter is not seated properly in a coaxial manner, it may not be possible to advance the balloon across the stenotic area. After seating the guide catheter in the coronary artery, the guide catheter provides the necessary backup support or platform to push the balloon or stent catheter across the
stenosis. So guiding catheter is the support, baseline support. Several terms that are commonly used when referring to a guiding catheter are important. Backing out. The guiding catheter is being ejected from the coronary ostium into the aortic root when the pressure is applied to the balloon is an attempt to cross the lesion. This is caused by an insufficient support position or a tight stenosis. This is called backing out, মানে পিছন দিকে ফিরে আসা। ব্যাকআপ একটা সাপোর্ট থাকবে পজিশনের গাইডিং ক্যাথেটারের জন্য, যেটার উপর বেস করে আমরা বেলুন এবং স্ট্যান্ড ক্যাথেটারকে সামনে নিয়ে যেতে পারি। Deep seated. This refers to the process of manipulating the guiding catheter over the balloon catheter shaft past the ostium and further into the vessel to obtain increased backup support for crossing the difficult lesion. অর্থাৎ একটা ডিপ সিটেড একটা লিশনকে আমরা যদি প্রসিড করতে যাই, তখন এই ডিপ সিটেড ম্যানিপুলেশনের জন্য এই গাইডিং ক্যাথেটার ভেরি ইম্পর্টেন্ট মানে ব্যাকআপ সাপোর্ট হিসেবে কাজ করে থাকে। This maneuver is typically used as a last resort because of the increased chance of guiding catheter induced dissection of the proximal vessel. অর্থাৎ ডিপ সিটেড কোনো ভেসেলকে যদি আমরা রিভাসকুলাইজ করতে যাই, তখন যদি আমরা এই ম্যানুভার ডিপ সিটেড মানে প্রেসার বেশি দিতে যাই, তখন আমাদের এই ডিসেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এটা আমরা সহজে করতে যাব না। নেক্সট ফাংশন হলো কন্ট্রাস্ট ইনজেকশন। That means guiding catheter permits visualization of the target by contrast administration with or without the balloon catheter in place. এই গাইডিং ক্যাথেটারের ভিতরে বেলুন ক্যাথেটার থাকুক বা না থাকুক, আমরা থাকলেও কন্ট্রাস্ট দিতে পারবো, না থাকলেও দিতে পারবো। Some large PCI devices may block adequate contrast injection, which makes the procedure more difficult. Pressure monitoring করি আমরা গাইডিং ক্যাথেটার দ্বারা। The guiding catheter lumen pressures aortic pressures for determination of the transstenotic pressure gradient for physiologic lesion assessment, ostial lesions, that is pressure wave damping, and hypotension during prolonged ischemia. গাইডিং ক্যাথেটার দিয়ে আমরা প্রেসার মনিটর করতে পারি। Now come to the balloon catheters. Development of coronary angioplasty balloon catheters. Technology technologic refinements of balloon catheter equipment and increased operator experience have dramatically improved the primary success rate of PCI. Now come to the some equipments used during PCI. These are over-the-wire angioplasty percutaneous coronary intervention systems, rapid exchange percutaneous coronary intervention catheters, fixed-wire angioplasty balloon catheters, angioplasty guide wires. Now come to the angioplasty guide wires. এটা আমরা এখন ডিটেইল যাচ্ছি না। Exchange and extension guide wires and wire fixation devices, এই নামগুলি সবার মুখস্থ থাকতে হবে। Other equipments এর মধ্যে আছে Y connector or adjustable hemostasis device, inflation device বা Y connector, torque device. These are the equipments, other equipments during PCI. Example of inflation device, Y connector device. These are the wire introducer needle and torque. Balloon inflation আছে, this is the balloon inflation device, Y connector, and wire introducer needle, and torque stool. These are the equipments. Now come to the clinical procedure. How we will perform PCI.
Non-invasive testing for ischemia is recommended in patient without evidence of clinical ischemia. যদি ক্লিনিক্যাল ইস্কিমিয়ার কোনো এভিডেন্স না থাকে তখন আমরা তার ইসিজি, ইকো, ইটিটি এন্ড এনজিওগ্রাম এগুলো অবশ্যই সব রোগীকে করা হয়ে থাকে, করার পরে আমরা পিসিআই যাই সাধারণত। Pre-PCI preparation আমরা কি কি নিব? পেশেন্ট প্রিপারেশন, আইভি ফ্লুইড, মেডিকেশন, কনসেন্ট, ইনফর্ম কনসেন্ট নিতে হবে, পেশেন্ট এন্ড ফ্যামিলির সাথে কনসাল্ট করতে হবে অ্যাবাউট দ্য কমপ্লিকেশন, এন্ড কার্ডিওথোরাসিক সার্জনের সাথে কনসালটেশন রাখতে হবে, পার্টিকুলারলি ফর হায়ার রিস্ক পেশেন্ট, পেশেন্ট মাল্টিভেসেল ডিজিজ যদি থাকে, ডায়াবেটিক পেশেন্ট যদি থাকে, এলবি ডিসফাংশন থাকে, কারণ তাদের সিএবিজি লাগার একটা সম্ভাবনা থাকে। তারপরে ল্যাবরেটরি যা বেসলাইন ইনভেস্টিগেশন আছে সবগুলো আমরা করে তারপর আমরা পিসিআই প্রিপারেশন নেব। পেশেন্ট প্রিপারেশন ইন ক্যাথেটার ল্যাব, একটা ইসিজি স্কিন প্রিপারেশন করে থাকি আমরা সাধারণত ভেনাস অ্যাক্সেস করে, এগুলো আমরা জানি সবাই, অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিয়ে থাকি, এগুলি তোমরা বই থেকে দেখে নেবে। অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট দেওয়া হয় না, আর যদি কোনো ডিজিজ থাকে তাহলে আইভি ফ্লুইড দিতে হবে। অ্যান্টিকোয়াগুলেশনের মধ্যে হেপারিন ইউজ করা হয়ে থাকে, গ্লাইকোবিন 2b3 ইনহিবিটর ইউজ করা হয়ে থাকে, এন্ড সিডেশন দিয়ে থাকে পেশেন্টকে। এইগুলি করার পরে আমরা গাইডিং করোনা এনজিওগ্রাম করার জন্য আমরা পারফর্ম আফটার অ্যাডমিনিশন 100 ওর একটা গাইডিং করোনা এনজিওগ্রাম করি, ডেফিনিশন অফ দ্য করোনারি অ্যানাটমি এন্ড কোলাটারাল সাপ্লাই করে দেখে তারপর গাইডিং রেফারেন্স রোড ম্যাপ করে তারপর স্ট্যান্ডিং এন্ড পজিশন করার জন্য আমরা একটা প্রিপারেশন নিয়ে থাকি। তারপরে পিসিআই প্রসিডিউর, কাম টু দ্য মেইন পয়েন্ট। Guiding catheter selection, selected for angle of the vessel takeoff and optimal backup. Guiding catheter is seated, coaxial alignment is best. Guide wire is advanced beyond the target vessel stenosis to distal position, and balloon stent is inserted through the hemostasis valve on guiding catheter. Balloon stent is advanced into the center of the lesion, and centering of the balloon is maintained with the use of radio-opaque markers on the balloon. Balloon stent is inflated. Adequate inflation pressure must be used. A balloon may be inflated for 10 to 30 seconds as tolerated. Stents are usually inflated for 10 to 20 seconds. Assessment of the balloon and stent dilatation result. কিভাবে করব? enlarge artery lumen less than 10% residual lesion থেকে যেতে পারে, good angiographic flow থাকবে TB3, and observe for adverse angiographic markers, thrombus or dissection. No residual ischemia ECG changes with or without chest pain. These are the assessment of balloon or stent dilatation result. Consideration for additional stenting. New lesion proximal or distal to the stent. Large dissection extending to either direction. Slow flow may require fractional flow reserve or intravenous ultrasound or established cause. Now come to the post-procedure angiograms and access site hemostasis. Removal of the guide wire for the final image after additional intracoronary nitroglycerin. Femoral angiography before vascular closure device selection. Femoral vascular closure device is chosen. If no closure device is used, secure arterial and venous sheets in place. They are removed in 4 hours when activated clotting time is less than 160 seconds, or manual hemostasis, no prolonged greater than 6 hours. Heparin infusion are indicated unless special circumstances. For radial procedure, applications of radial artery compression band, which pressure to achieve hemostasis. Good flow in hand. Remove band in 2 hours if hemostasis achieved. How angioplasty and stenting works.
A artery is filled with atherosclerotic material comprising the lumen. এ একটা atherosclerotic আর্টারি আছে যেখানে লুমেনটাকে কম্প্রোমাইজ করে রাখছে। A guide catheter is positioned past the stenotic through the lumen. The guide catheter প্রথমে আমরা এই লুমেনটাকে যে স্টেনোসিস আছে এই স্টেনোসিসটাকে অ্যাপ্রোচ করে আমরা প্রথমে একটা গাইড ক্যাথেটার গাইড ওয়্যার পজিশন করলাম। নেক্সট কি করলাম, a balloon catheter is advanced over the guide catheter. একটা বেলুন ক্যাথেটার দিলাম গাইড ক্যাথেটারের উপরে। The balloon is inflated. বেলুনটাকে ইনফ্লেট করা হলো। ইনফ্লেট করলে কি হলো, এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক যে প্ল্যাকটা আছে প্ল্যাকটা দেওয়ালের সাথে চেপে গেল, পরে লুমেনটাকে ফ্রি করে দিল। The balloon is deflated and withdrawn. যে বেলুনটা ছিল ডিফ্লেট করে ফেললো, ডিফ্লেট করে উইথড্রন করলো। The balloon catheter exchange for a stand, or একটা বেলুন যদি বেলুনের মাথায় একটা ইয়ে থাকে কি বলে বেলুন মাউন্টেড স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডটা তখন থেকে যায়, এখানে বেলুনটা ডিফ্লেটেড হয়ে বেরিয়ে আসে। The stand is expanded. বেলুনের যে বেলুন মাউন্টেন যে স্ট্যান্ডটা থাকে বেলুনের সাথে সেই স্ট্যান্ডটা expanded হলো। The expanded stand remains in place after the deflation of the balloon withdrawn. বেলুনকে উইথড্র করে নিয়ে আসলাম কিন্তু স্ট্যান্ডটা মানে এক্সপান্ড অবস্থায় থেকে গেল। Post procedure outside laboratory. Teaching about hospital course and bleeding problems, late complication and restenosis. এই সম্পর্কে আমাদের পোস্ট প্রসিডিউর কিছু জিনিস আমাদের জানতে হবে। Notification of the departments, intensive care unit, operation room and surgical team stand down, এগুলোকে আমাদের laboratory and ECG টেস্ট যা লাগে আমাদের করতে হবে। যেমন পোস্ট পিসিআই মেডিকেশন অ্যাসপিরিন ইউজ করে, ক্লোপিডোগ্রাল ইউজ করে থাকে, এখন লেটেস্ট আরো যে গ্লাইকোপ্রোটিন 2B ইনহিবিটর ইউজ করে থাকি। ফলো আপ শিডিউল, এক্সারসাইজ চেক অন দ্য ফার্স্ট অফিস ভিজিট। পিসিআই দিয়ে ডিসচার্জের পরে যখন 7 দিন বা 15 দিন পরে আসবে তখন আমরা এক্সারসাইজটাকে চেক করব। ফার্স্ট অফিস ভিজিট এক্সারসাইজে কোনো ধরনের সোয়েলিং আছে কিনা, কারণ এখানে অনেক সময় অ্যানিউরিজমাল ডাইলেটেশন হয়ে থাকে। Stress testing is not routinely performed early after PCI and not annually unless symptoms appear. যদি সিমটম থাকে তার চেস্ট পেইন আবার কমপ্লেইন করে তখন হয়তো আমরা তাকে ইটিটি বা স্ট্রেস টেস্টিং যেগুলো আছে এগুলো করতে পারি। If symptoms or signs of ischemia are present early after PCI, coronary angiography is repeated. যদি পিসিআর আর্লিতে আবার যদি সাইন অফ ইসকিমিয়া চলে আসে তখন আবার আমরা এনজিওগ্রাম করে দেখব, তার রিপিটেড এনজিওগ্রাম করে দেখব তার আবার কি রিস্টেনোসিস হলো না অন্য জায়গায় স্টেনোসিস হলো, এগুলো আমাদের একটা শিডিউল ফলো আপে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। The patient returns to activities of daily living. Outcome after PCA, এখন এতক্ষণ আমরা এত কিছু করার পরে এখন আমরা একটা পিসিএ করে রোগীকে ছেড়ে দিলাম, তাতে আমাদের কি আউটকাম বা কি লাভ হইতে পারে। প্রসিডিউরাল সাকসেস, এক নম্বর হলো ডিউরিং প্রসিডিউর কি কি সাকসেস হলো এবং কমপ্লিকেশন রেটস আর ইউজড টু মেজার আউটকামস আফটার পিসিআই। অর্থাৎ পিসিআই করার সময় কি কি সাকসেস হলো এগুলোকে আমরা আউটকাম হিসেবে ধরবো। যেমন আর্লি, দ্যাট মিনস লেস দেন 30 days সাকসেস। কি কি চিন্তা করব মাথায় আমরা আনবো, রিলিফ অফ অ্যাঞ্জাইনা, freedom from death, MI, urgent revascularization is generally related to the safety and effectiveness of the initial procedure. অর্থাৎ প্রসিডিউরাল সাকসেসের জন্য আর্লি যে জিনিসগুলো এগুলো হলো আবার কি এনজাইনা চলে আসলো কিনা, ডেথ, MI এগুলো যদি না হয়, আবার যদি রিভাস্কুলাইজেশন না করা লাগে, এটাকে আমরা বলবো প্রসিডিউরাল সাকসেস এবং এটা হলো আর্লি প্রসিডিউরাল সাকসেস। Now come to the late, that is 30 days to 1 year. Late success, that is freedom from angina তো আমাদের থাকতেই হবে, angina recurrence আর হলো না এবং টার্গেট ভেসেল রিভাস্কুলাইজেশন, MI death কোনো কিছু হলো না, তখন depends on the both clinical restenosis and progressive atherosclerosis at remote sites. এটাকে আমরা late success হিসেবে ধরে থাকবো। Substantial improvements,
in coronary device, that is drug eluting device অনেক improve করতেছে in the adjunctive antithrombotic use during PCI, that is PCI করার সময় এখন অনেক ধরনের ড্রাগ পাওয়া যাচ্ছে, direct thrombin inhibitor, glycoprotein 2A 3AB inhibitors, and the secondary prevention after PCI. But during PCI and after PCI secondary প্রিভেনশনের জন্য আমরা যেসব থেরাপি দিয়ে থাকি, যেমন লিপিড লোয়ারিং এজেন্ট, বিটা ব্লকার, অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, এগুলি গ্রেটলি ইমপ্রুভ আর্লি অ্যান্ড লেট ক্লিনিক্যাল আউটকামস আফটার পিসিআই। দ্যাট মিনস ডিউরিং পিসিআই আমরা যে মেডিকেশন দিয়ে থাকি, লেটেস্ট রিসেন্ট মেডিকেশন গুলো, এগুলির জন্য আর্লি সাকসেস হচ্ছে। আর মেনটেনেন্সের জন্য আমরা যে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য যে ড্রাগগুলো দিচ্ছি, এই জন্য আমাদের লেট ক্লিনিক্যাল আউটকাম গুলো ভালো আসতেছে আফটার পিসিআই। আর্লি ক্লিনিক্যাল আউটকামের মধ্যে আমরা অ্যানাটমিক আউটকাম অর এনজিওগ্রাফিক সাকসেস আফটার পিসিআই ইজ ডিফাইন্ড। এই টার্মগুলো তোমাদের জানতে হবে, সবগুলো টার্ম জিজ্ঞেস করতে পারে যে এই আর্লি অ্যানাটমিক সাকসেস বলতে কি বুঝো। Anatomic success after PCI is defined as attainment of a residual diameter stenosis of less than 50%, which is generally associated with at least a 20% improvement in diameter stenosis and relief of ischemia. Ischemia relief হলো stenosis 20% এর নিচে কমে গেল, and angiographically 50% এর চেয়ে মানে স্টেনোসিসটা 50% এর নিচে নেমে গেল, এটাকে আমরা অ্যানাটমিক অর এনজিওগ্রাফিক সাকসেস বলে থাকি। When the widespread use of coronary stents, the angiographic criteria for success is 20% stenosis or less. When stents are used, যদি আমরা স্টেন্ট ইউজ করি তখন 20% or less angiographic criteria আসবে, আর উইদাউট স্টেন্টে 50%। Now come to the procedural success. It is defined as the angiographic success without the occurrence of major complication. যদি প্রসিডিউর করার সময় যদি আমরা angiographic success পাই এবং কোনো ধরনের মেজর কমপ্লিকেশন or CABG within 30 days of the procedure. শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তার মানে প্রসিডিউর সাকসেস যদি আমরা বলবো কি, এনজিওগ্রাফিক সাকসেস হলো উইদাউট এনি মেজর কমপ্লিকেশন। মেজর কমপ্লিকেশন কি কি আছে? ডেথ, এমআই অর সিএবিজি উইদিন 30 days অফ দ্য প্রসিডিউর। আর ক্লিনিক্যাল success is defined as procedural success or surgical revascularization within the first 30 days of the procedure. এটাকে আমরা ক্লিনিক্যাল সাকসেস বলবো। একটা হলো প্রসিডিউরাল সাকসেস, একটা হলো ক্লিনিক্যাল সাকসেস। মেজর কমপ্লিকেশনস ইনক্লুডের মধ্যে আছে, হোয়াট আর দ্য মেজর কমপ্লিকেশনস? দ্যাট ইজ ডেথ, এমআই অর স্ট্রোক। আর মাইনর কমপ্লিকেশনস এর মধ্যে আছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, ভাস্কুলার কমপ্লিকেশনস, contrast-induced nephropathy, and angiographic complication. These are the, in short, major and minor complications of PCI. Now come to the mortality. Mortality after PCI is rare, less than 1%. It is higher in the setting of ST-elevated MI. When mortality increases, it is higher in the setting of ST-elevated MI, in cardiogenic shock, or in patient with previously poor LV function, in whom an occlusion develops. Several risk factors for early mortality after PCI have been identified. Now come to MI. Periprocedural MI is one of the most common complications of PCI. A consistent definition of periprocedural MI now uses a troponin I level elevated more than 5 times normal when it occurs in conjunction with clinical evidence of MI with symptoms and ECG and changes on the ECG, angiographic findings or a new image abnormality. এইগুলো যদি থাকে তাহলে আমরা তখন তাকে প্রসিডিউরাল MI বলে থাকবো ডিউরিং প্রসিডিউর।
What is urgent revascularization? Emergency or urgent CABG following PCI is now uncommon, and in the era of coronary stents, result from catastrophic complication during PCI such as coronary perforation or severe dissection and abrupt closure. এই দু তিনটা কন্ডিশন যদি ঘটে তখন আমাদের হয়তো আর্জেন্ট সিএবিজি লাগতে পারে ডিউরিং পিসিআই। Chest pain after PCI is relatively common, and evaluation requires an immediate ECG, 12-lead ECG, and troponin I. This is very important. Recurrent ischemia after PCI, as manifested by chest pain, ECG abnormalities, and elevated levels of cardiac biomarkers may result from acute or subacute stent thrombosis. কি কারণ হতে পারে? একটা হলো acute or subacute stent thrombosis এর জন্য হতে পারে, residual dissection এর জন্য হতে পারে, plaque prolapse, এটা মুখস্থ থাকতে হবে যে what are the causes of recurrent ischemia after PCI, as manifested by chest pain, ECG abnormalities, and elevated levels of cardiac biomarkers. এই তিনটা ঘটনা চারটা ঘটনা যদি ঘটে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে? These are the conditions. That means from acute or subacute stent thrombosis, residual dissection, plaque prolapse, side branch occlusion, or thrombosis at the treatment site, or maybe related to residual disease not treated during the initial procedure. In the presence of suspected recurrent ischemia, coronary arteriography is the most expeditious way to identify the causes of the residual ischemia. Recurrent ischemia after PCI হওয়ার পরে যদি আমাদের টেস্ট পেন, ইসিজি অ্যাবনরমালিটি এবং বায়োমার্কারগুলি বাড়ে তখন আমাদের এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে এবং এইগুলোকে এক্সক্লুড করার জন্য অনেক সময় আমাদের আবার এনজিওগ্রাম করা লাগতে পারে। This is very important information for all of you. Angiographic complications, this is the same as the corona angiogram, যেটা আমাদের এনজিওগ্রামের সময় বলা হয়েছে, এটা এখন আমাদের খুব বেশি দরকার নাই। Complication that occur during PCI depending on their severity and duration may result in periprocedural MI. What is no flow? Is defined as this is one of the important factors, is defined as reduced anterograde perfusion in the absence of a flow limiting stenosis and occurs in up to 2 to 3% of PCI procedures, typically during intervention on degenerated saphenous brain grafts, during rotational atherectomy, and during acute MI interventions. এই দুই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে অনেক সময় নো ফ্লো হতে পারে। দ্যাট মিনস একটা অ্যান্টাগ্রেড পারফিউশনটা থাকে না, আমরা স্টেনোসিসকে যে অ্যান্টাগ্রেড পারফিউশন হচ্ছে না, এগুলি সাধারণত হয়ে থাকে এই ডিজেনারেটেড স্যাফানাস ব্রেন গ্রাফটের ক্ষেত্রে অথবা অ্যাথেরেক্টমি অথবা অ্যাকিউট এমআই ইন্টারভেনশনের ক্ষেত্রে। No flow is probably caused by distal embolization or atheromatous and thrombotic debris dislodged by balloon inflation, atherectomy or stent implantation. এগুলি করার সময় যদি কোনো একটা থ্রম্বাস যদি এম্বোলাইজেশন হয়ে ডিস্টালে হয় তখন দেখা যাচ্ছে ডিস্টাল ফ্লোটা নাই, থাকে না, নো ফ্লো কমে যায়। What is stent thrombosis? With the routine use of high pressure stent after dilation and DAPT, after stent implantation, the rate of stent thrombosis has declined to approximately 1% within the first year after stenting, although it can be higher in patients with ST-elevated MI or after complex PCI. Timing of stent thrombosis defined as acute. যদি স্ট্যান্ডের যদি acute, that means 24 hours এর মধ্যে হয় তখন এটাকে আমরা বলবো acute,
24 hours থেকে 30 days এর মধ্যে হলে এটা সাব অ্যাকিউট, and late হবে যদি 30 days to 1 year, and very late greater than 1 year. This is the timing of stent thrombosis. Traditional definition of stent thrombosis have included only episodes associated with an SCS, an angiographic or pathologic demonstration of thrombosis within the stent or its margins. If thrombosis থাকে তাহলে আমরা এটাকে stent thrombosis বলবো। These are the early clinical outcomes. Now come to the late clinical outcomes. Time মনে হয় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা আরো 5 মিনিট নেব। What are the late clinical outcomes? Ischemic events within the first year after PCI result from one of 3 process. একটা lumen re-narrowing হতে পারে, একটা clinical re-stenosis হতে পারে, and another clinical recurrence হতে পারে। These are the late clinical outcomes. What is lumen re-narrowing? এটা তো বোঝা যাচ্ছে কথা দিয়ে। Recurring repeated targeted lesion revascularization occurs in 20-30% of patients undergoing balloon angioplasty because of reparative arterial constriction, also known as negative remodeling. Clinical restenosis after stent implantation is less than 10-20% attributed to intimal hyperplasia within the stent. Intimal hyperplasia যদি হয় এটা clinical restenosis হবে, আর যদি arterial reconstriction হয় এটার জন্য lumen re-narrowing হবে, and clinical recurrence caused by restenosis is least common after DS placement because of focal tissue growth within the stent or its margin. একটা হলো intimal hyperplasia আর clinical recurrence হচ্ছে due to tissue growth. Clinical events after PCI is progression of coronary atherosclerosis at a site removed from that treated earlier by the PCI. PCI করে আমরা যে অক্লুশনটাকে রিমুভ করে দিলাম, রিভাসকুলারাইজ করলাম, এটা ঠিক আছে, স্টেন্টটা ঠিক আছে, বাট একটা অ্যানাদার সাইটে দেখা গেল আবার একটা স্টেনোসিস ডেভেলপ করলো। Death and MI can also result from sudden rupture of a plaque that is removed from the site of the initial intervention. আগে যেটা ইন্টারভেনশন করে পিসিআই করে স্ট্যান্ড লাগিয়ে দিলাম, ওটা স্ট্যান্ডটা ঠিকই ভালো আছে, প্যাটেন্ট আছে, বাট দেখা গেল অন্য একটা জায়গায় আবার একটা স্টেনোসিস হয়ে ওটা প্লেক রাপচার হয়ে এমআই হয়ে আবার পেশেন্ট মারা গেল। These are the late clinical outcomes. Now come to the future perspective. আমাদের লেকচার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। After 3 decades of rapid growth and dissemination of the coronary interventional techniques and the associated dramatic refinement in the devices used for revascularization, many challenges still remain for the percutaneous treatment of coronary artery disease. অর্থাৎ গত 30 বছর যাবত এইটার উপরে গবেষণা চলতেছে, একটার পর একটা ডিভাইস আবিষ্কার হচ্ছে, একটার উপর আরেকটার অ্যাডভান্টেজ, কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং আফটার 30 মানে এখন যে জিনিসগুলো আমাদের কাছে ফার্স্ট চয়েস মনে হচ্ছে, 10 বছর পরে দেখা যাবে এগুলো অ্যাবসলিউট হয়ে যাবে, বা 5 বছর পরে এগুলো অ্যাবসলিউট হয়ে যাবে। সুতরাং একটা কন্টিনিউয়াস একটা রিসার্চ চলতেছে আমাদের এই পিসিআই রিলেটেড ডিভাইসগুলোর উপর। আর্লি ইনভেস্টিগেশন অফ myocardial regeneration following acute MI by percutaneous delivery of autologous stem cells or progenitor cell lines have generated great interest in the potential of such therapies to improve myocardial recovery, but more clinical data are needed. অর্থাৎ রিজেনারেটিভ মেডিসিন চলে আসতেছে এবং দেখা গেল প্রোজেনিটর সেল বা অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন আসতেছে। কন্টিনিউড রিফাইনমেন্ট অফ ventricular support device offers scope for myocardial recovery in patients with severe myocardial dysfunction. So hope for the best. আমরা ভবিষ্যতে অটোলোগাস স্টেম সেল এবং এই টার্মগুলো তোমাদের জানতে হবে, ভাইবা বোর্ডে এই টার্মগুলো জিজ্ঞেস করবে যে এখন যেগুলো আছে আরো 10 বছর পরে তুমি কি আশা করো বা আর কি কি জিনিসের উপর কাজ চলতেছে, এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে নামগুলো। অ্যাটলিস্ট একটা করোনারি অ্যানজিও
একটা পিসিআই এর জন্য একটা সাধারণ ক্যাথেটার দিয়ে গেলাম, ফিমোরাল আর্টারি দিয়ে যেতে পারি, ব্রাকিয়াল দিয়ে যেতে পারি, রেডিয়াল দিয়ে যেতে পারি, গিয়ে টার্গেটেড ভেসেলে গিয়ে ওখানে গিয়ে বেলুন ইনফ্লেশন করা হলো, কম্প্রেস দ্য প্ল্যাককে কম্প্রেস করা হলো। বেলুন এনজিওপ্লাস্টি তো জানা হয়ে গেছে, এটা আমাদের আর ডিটেল জানবো না। বেলুন এনজিওপ্লাস্টি এটার ভিতরে ঢুকলো, একটা ক্যাথেটার দিলাম, বেলুনটাকে দিলাম, দিয়ে এনজিওপ্লাস্টি করে ফেললাম, শেষ। দিস ইজ দ্য বেলুন এনজিওপ্লাস্টি। এন্ড যদি উপরে মাউন্টেন স্ট্যান্ড থাকে তখন স্ট্যান্ডটা প্লেসমেন্ট হয়ে যাবে, বেলুনটাকে রিমুভ করে নিয়ে আসবো। দিস ইজ স্ট্যান্ড প্লেসমেন্ট। স্ট্যান্ডের কাজ কি এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। স্ট্যান্ডের টাইপস কি কি স্ট্যান্ড আছে, একটা ডুয়েল থেরাপি স্ট্যান্ড আছে, বায়ো অ্যাবজর্বেবল ভাস্কুলার স্ক্যাফোল্ড আছে, বায়ো ইঞ্জিনিয়ার্ড স্ট্যান্ড আছে, ড্রাগ ইলুটিং স্ট্যান্ড এন্ড বেয়ার মেটাল স্ট্যান্ড। দিস আর দ্য টাইপস অফ স্ট্যান্ড। করোনারি ডিভাইসের মধ্যে আছে বেলুন এনজিওপ্লাস্টি, করোনারি অ্যাথ্রাক্টমি, থ্রম্বেক্টমি এন্ড অ্যাসপিরেশন ডিভাইস, এম্বোলিক প্রোটেকশন ডিভাইস এন্ড ডিস্টাল এম্বোলিক ফিল্টার্স। এগুলো আমাদের হয়ে গেছে অলরেডি। This is the procedure related issue picture. This first, second, this is the diagnosis column, ভিতরে ঢুকলাম, ইনফ্লেশন কলাম নিয়ে আসলাম, শেষ। আফটার স্ট্যান্ডিং এর পরে আমরা যখন এনজিওগ্রাম করব তখন এই ভিউটা পাবো। বেলুনের একটা ওভারভিউ আছে, এটা হলো প্রক্সিমাল টেপার, ডিস্টাল টেপার, লেন্থ, ওয়ার্কিং লেন্থ, দিস ইজ দ্য ওয়ার্কিং লেন্থ। বেলুন ডাইলেটেশন ক্যাথেটার, বেলুন আছে ক্যাথেটার সহ, ক্যাথেটার প্ল্যাটফর্ম, ডিস্টাল শেফট। And this is the backup support. This is the backup support. This is the backup of support. এই ব্যাকআপের কারণে এটা আমাদের ডিসলস্ট হবে না, ব্রেকিং চলে আসবে না যখন আমরা এখানে কোনো কাজ করতে যাব, প্রেসার দিতে যাব। ব্যাকআপ সাপোর্ট, দিস ইজ ব্যাকআপ সাপোর্ট। থ্যাংক ইউ অল। ফেভার দিলাম, চেষ্টা করলাম। এখন তোমরা বইয়ের থেকে ডিটেলস পড়বা, কোশ্চেনের কোনো অভাব নাই, প্রতি লাইনে লাইনে কোশ্চেন আছে। কোশ্চেন ডিসকাশনে যাচ্ছি না, অলরেডি টাইম অনেক ওভার হয়ে গেছে। তবে যে টার্মগুলো দেওয়া আছে সবগুলো টার্ম সম্পর্কে তোমাদের জানতে হবে, শুধু টার্মগুলো নিয়ে আলোচনা মানে তোমাদের একটা বেসিক কনসেপশন থাকে। থ্যাংক ইউ স্যার। পিসিআই নিয়ে তোমাদের খুব বেশি ডিপে যা করতে হবে, আইডিয়া রাখতে হবে। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো কামাল, শুনতে পাচ্ছ? ঠিক আছে। আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার কোশ্চেনটা হচ্ছে, আমরা অনেক পেশেন্টকে বলি যে প্রাইমারি, স্যার আমরা অনেক পেশেন্টের প্রাইমারি পিসি করতে পারি না, আমাদের ওই এখানে তো হ্যালো, না শুনি নাই তোমার কোশ্চেন, শুনি নাই না শুনি নাই, বলো আবার বলো। স্যার আমরা অনেক পেশেন্ট প্রাইমারি, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। অনেক পেশেন্টকে আমরা প্রাইমারি পিসিআই করা সম্ভব হয় না, রিপারফিউশনটা করা হয়। করার পরে স্যার আমরা অনেক পেশেন্ট আসে 4 সপ্তাহ পরে বা 1.5 মাস পরে এসে ওই এনজিওগ্রাম করে, তো অনেক সময় করে দেখি স্যার। তো ডিলেড এনজিওগ্রাম স্যার যদি করা হয় পরবর্তীতে কি পিসিআই বা সিএবিজি বা করার মানে কি করা যায় স্যার যদি লাগে স্যার? শোনো, এটা হলো আমি ওই লাইনে যাই নাই, যেমন টাইপস অফ পিসিআই, যেমন মানে কি বলে প্রাইমারি পিসিআই, তোমার ইলেকটিভ পিসিআই, রেস্কিউ পিসিআই, ওইটা আসলে এমআই এসটি এলিভেটেড এমআই এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে চলে গেছে ওই ক্লাসিফিকেশনটা। আমি এই কারণে ওইদিকে যাই নাই, কথা বুঝছো? আমি পিসিআই প্রসিডিউরের ভিতরে প্লাস এটার রিলেটেড কমপ্লিকেশনের মধ্যেই মানে ইন্ডিকেশন কমপ্লিকেশনে রয়ে গেছিলাম। তুমি এখন ধরো একটা প্রাইমারি একটা পেশেন্টের, হ্যালো শুনতে পাচ্ছি? হ্যাঁ, একটা পেশেন্ট আমরা ধরো নন এসটিএমআই অথবা আনস্টেবল এনজাইনা। যদি আনস্টেবল এনজাইনা হয়, পেশেন্টের যদি অন্যান্য যেমন আমরা নন ইনভেসিভ প্রসিডিউর করে থাকি, ইকো করলাম, ইটিটি করলাম, ইসিজি করলাম, এইগুলিতে প্লাস ক্লিনিক্যাল কোরিলেশন করে যদি দেখি যে না তার মানে কি বলে স্টেনোসিস থাকার সম্ভাবনা আছে, কোনোটা ডিজিজ থাকার সম্ভাবনা আছে, তখন আমরা তাকে এনজিওগ্রাম করব। এনজিওগ্রাম করার পরে এনজিওগ্রামের রিপোর্টের উপর নির্ভর করে আমরা তার পিসিআই দিকে যাব। এটা গেল এক সেকশন। আর এটা হলো এমআই নিয়ে চলে আসলো, প্রাইমারি পিসিআই করতে পারলাম না, আমরা তাকে থ্রোম্বোলাইটিক্স দিয়ে চিকিৎসা দিলাম। দেওয়ার পরে আমরা এজ আর্লি অ্যাজ পসিবল তার যে
এনজিওগ্রাম করব, করে তার যে টার্গেটেড যে ভেসেলটাকে ইনফার্ক্ট রিলেটেড ভেসেল ছিল ওটার অবস্থা দেখব, প্লাস রিলেটেড আরো তো ইনফার্ক্ট রিলেটেড ভেসেল ছাড়া অন্যান্য ভেসেলও তো তোমার স্টেনোসিস থাকতে পারে। ধরো একটা ভেসেল 90% স্টেনোসিসের কারণে, ধরো এলএডি তে স্টেনোসিসের কারণে এন্টিরিয়র একটা এমআই হয়ে গেল, তার তো দেখা গেল যে 80% বা 90% স্টেনোসিস আছে আরসিএ তে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরসিএ তে তোমার একটা 90% স্টেনোসিস আছে, একটা লিশন আছে, কিন্তু তোমার তখন প্রথম সেটিং এ সে এমআই নিয়ে আসলো, এন্ট্রি এমআই ডিউ টু এলইডি অক্লুশনের জন্য, বাট আরসিএ তে তো তোমার একটা লিশন আছে। তখন যদি তুমি 1 মাস পরে বা 15 দিন পরে বা তোমার সুবিধা মতো এজ আর্লি অ্যাজ পসিবল যদি তুমি এনজিওগ্রাম করো, করার পরে যদি তুমি টার্গেট মানে ইনফার্ক্ট যে আর্টারিটা আছে এলইডি, এটাকে তুমি রিভাসকুলারাইজ করলা, করার সাথে তো তুমি আরসিএ কে যদি তুমি রিভাসকুলারাইজ করে দাও, তাহলে তো তোমার সাথে ভবিষ্যতে তো তার আরেকটা নেক্সট এমআই হওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে যদি প্রাইমারি পিসিএ না করতে পারো। আর ডিউরিং প্রাইমারি পিসিএ তো টার্গেট ভেসেল মানে ইনফার্ক্ট রিলেটেড ভেসেলকে করবা, করার পরে ক্লিনিক্যালি মানে তুমি অ্যাসেস করবা, ক্লিনিক্যালি যে পেশেন্ট যদি তুমি টার্গেট মানে এমআই রিলেটেড কি বলে ইনফার্ক্ট রিলেটেড আর্টারি, হ্যালো, ইনফার্ক্ট রিলেটেড আর্টারিতে মানে স্টেন্ট বসানোর পরে, প্লিজ, হ্যাঁ, ইনফার্ক্ট রিলেটেড আর্টারিতে তুমি স্টেন্ট বসানোর পরে পেশেন্টের হিমোডাইনামিক কন্ডিশন তোমাকে সাপোর্ট দিবে কিনা, যে নেক্সট আরেকটা মানে আরসিতে ধরো একটা 80% স্টেনোসিস বা 90% ওটাতে হাত দিবা কিনা, অথবা ধরো এলসিএক্স আরো দুইটা লিশন আছে ওগুলোতে হাত দিবা কিনা, এটা তোমার ক্লিনিক্যালি ওই সময় তোমার হিমোডাইনামিক স্ট্যাটাস দিয়ে করতে হবে। কিন্তু যদি ভবিষ্যতে করো ইলেকটিভ যেটাকে আমরা বলে থাকি, তখন তুমি যে কটা পারো, 2টা 3টা যে কটা তোমার হিমোডাইনামিক্যালি পেশেন্ট সাপোর্ট দেয়, সে সাপোর্ট থাকলে তুমি ওগুলোকে রিভাসকুলেশন করে দিবে অবশ্যই। হ্যালো স্যার, তার মানে স্যার যদি আমি একুট কেসে যদি একুট এমআই হয় এক্সটিভিশন বা নন এস্টিমেট যদি তোমার সম্ভাবনা যদি থাকে স্যার, নন এস্টিমেট পেশেন্ট আসলো, হ্যাঁ নন এস্টিমেট আসলে তাকে অবশ্যই তুমি এনজিওগ্রাম করতে হবে, এনজিওগ্রাম করে তুমি অবশ্যই রিভাসকুলেশন করতে হবে। এটা আরসি অথবা এলইডি তে দুইটা ব্লক আছে মনে করেন স্যার, আমরা যেটা দেখতেছি যে আমার ইসিজি ফাইন্ডিংস এসটি এলিভেটেড এমআই এন্টিরিয়র, এইদিকে আবার মানে অনেকগুলো ব্লকও আছে, তো আমরা কি একটাই করে আসবো? না না, আমি বলি, ধরো তুমি যদি একটা এখন এন্ট্রি এমআই নিয়ে পেশেন্ট আসলো, তুমি যদি প্রাইমারি পিসিএ তে যাও, তুমি যদি প্রাইমারি পিসিআই করো, তখন তুমি এন্টিরিয়র মানে ইনফার্ক্ট রিলেটেড আর্টারিতে তুমি রিভাসকুলেশন ফার্স্ট করবা, করার পরে যদি পেশেন্টের হিমোডাইনামিক স্টেবিলিটি থাকে, যদি মনে করো না আরেকটাতে হাত দিলে পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে যাবে না, তোমার ব্যাকআপ ভালো আছে, তুমি এক্সপার্ট আছো, তোমার টিম এক্সপার্ট আছে, তাহলে তুমি সেকেন্ডটাতে হাত দিবা, আদারওয়াইজ তুমি সেকেন্ডটাতে হাত দিবা না। আর যদি মনে করো যে না তুমি সেকেন্ডটাতে হাত দিয়ে বেরিয়ে আসতে পারবা, তাহলে তুমি ইনফার্ক্ট রিলেটেড আর্টারি একটা করলা, করে সেকেন্ড একটা যদি থাকে করে আসবা। কিন্তু মাল্টিপল যদি থাকে, সবগুলোই করা লাগে, তখন তুমি হাত না দেওয়া বুদ্ধিমান। আর যদি ইলেকটিভ করো, ধরো 1 মাস পরে করতেছো, পেশেন্ট স্টেবল আছে, তখন তুমি 3টা 4টা যে কটা করতে পারো, যতক্ষণ পর্যন্ত পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি করতে পারো। বুঝা গেছে? তার মানে স্যার আমরা যদি 1.5 মাস পরে কোন রোগীর পিসিআই করি, এনজিওগ্রাম করি, তা আমার টার্গেট থাকবে যে স্যার আমি পিসিআই করব অথবা সিএবিজি করব, আর যদি আমি না করতে পারি তাহলে কি এনজিওগ্রাম করা দরকার আছে? না, দরকার নাই, এনজিওগ্রাম করার দরকার নাই। তবে কেউ যদি মনে করে স্যার আমি এনজিওগ্রাম করে দেখতাম আমার কতটুকু শখ আর কি দেখার জন্য, তাহলে করতে পারো, কিন্তু তার লিশন আছে তাতে কোনো তোমার সন্দেহ নাই, তার যে লিশন আছে তাতে কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে প্রিন্স মেটাল এনজাইনা বা অন্য কোনো কারণে স্পাজম হয়ে যদি কারো কোনো হয়ে থাকে, এমআই হয়ে থাকে, তখন দেখা গেল তোমার এনজিওগ্রাম করে তার মানে করোনা ভেসেল গুলি তুমি নরমাল পেয়ে গেছো, তখন একটা সুবিধা হলো যে তার সেকেন্ডারি প্রিভেন্টিভ মেজার্স গুলি অত অ্যাগ্রেসিভ লাগে না, বুঝছো? ওটা একটা অ্যাডভান্টেজ আছে, ওই একটা ইন্ডিকেশন দিয়া তুমি এই কি বলে সিএবিজি বা পিসিএ না করলেও তুমি এনজিওগ্রাম করতে পারবা। টু মানে ভবিষ্যতে তুমি প্ল্যান করার জন্য মেডিকেল ম্যানেজমেন্ট কিভাবে দিবা, তাকে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট কতদিন দিবা না দেবা, দেখলা যে একটা এনজিওগ্রাম করে তার কিছু নাই, সবগুলো করোনারি ভেসেল ভালো আছে, ঠিক আছে, ইপিকার্ডিয়াল করোনারি আর্টারি গুলি সবগুলো ভালো, তাহলে তো তুমি তাকে তো আর ডুয়েল
প্লেটলেট বা ওগুলো তো করবে না, তখন তার লাইফস্টাইল মডিফিকেশন সবকিছু মিলে তাতে ভবিষ্যতে যাতে তার স্পাজম না হয় ওই দিকে আমরা খেয়াল দিব। বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। সুতরাং মানে যে আমরা যে অনেক সময় করি যে আচ্ছা দেখি তারটা, ধর একটা ইয়াং পেশেন্ট, একটা ইয়াং মহিলা এমআই নিয়ে আসলো, এমন আমরা অনেক পাইছি, এখানে আমাদের ওয়ার্ডে পাইছি, ইয়াং লেডি এমআই নিয়ে আসছে, টকুনি নাই বেশি, সবই ঠিক আছে, এনজিওগ্রাম নরমাল। তাহলে আমরা কি আনবো এটাকে? ওই যে স্পাজম হয়েছে তার, হ্যাঁ হ্যাঁ স্পাজম হয়ে আসছে। আরেকটা কথা আছে, ধরো একটা পেশেন্টের ইসিজি নরমাল, ইকু নরমাল, ইটিটি নরমাল, ঠিক আছে, তার হাঁটলে ইয়া হয়, কি বলে, চেস্ট পেন হয়, হাঁটলে তার চেস্ট পেন হয়, আবার ইয়া দিলে তোমার কি বলে নাইট্রোগ্লিসারিন দিলে কমে যায়, কিন্তু ইটিটি সবকিছু নরমাল আসছে, তখন কি হবে? তখন আমরা তাকে এনজিওগ্রামের দিকে যাব। এনজিওগ্রাম যদি নরমাল থাকে, তারপরে যদি চেস্ট পেন থাকে, তখন আমরা কি করব? এমপিআই স্যার, এমপিআই করব। এমপিআই করে দেখা গেল যে মাইক্রো ভেসেলের বা মাইক্রো লেভেলে তার হয়তো স্টেনোসিস হয়ে আছে, ঠিক আছে। সুতরাং এনজিওগ্রাম নিয়ে আমাদের অত বেশি, এনজিওগ্রাম একটা এখন ডায়াগনস্টিক প্রসিডিউর, তো একটা এখন সিটি এনজিওগ্রাম আসাতে অবশ্য এই এনজিওগ্রামের উপর প্রেশার অনেকটা কমে গেছে। যেমন সিটি এনজিওগ্রাম করে যদি আমরা নেগেটিভ পাই তাহলে 100% নেগেটিভ, ঠিক না? আর যদি পজিটিভ পাই ওটাতে হয়তো কিছুটা ইয়ে আছে, ডিফারেন্ট থাকে, কনফার্ম করা লাগে তোমার এনজিওগ্রাম করে। কিন্তু নেগেটিভ যদি পাই, নেগেটিভ ভ্যালু, ধরো একটা ইয়াং লেডি, তার ইকো ইসিজি নরমাল, ইটিটি পজিটিভ, ক্লিয়ার? তখন কি তুমি তাকে কি করবা? সিটি এনজিওগ্রাম করবা না এনজিওগ্রামে যাবা? সিটি এনজিওগ্রাম। সিটি এনজিওগ্রাম, কারণ একটা ইয়াং লেডি, ডায়াবেটিস নাই, হাইপারটেনশন নাই, তার শুধুমাত্র একটা কি আছে, তার একটু ওই কি ইটিটি পজিটিভ আসছে, সুতরাং এটা ফলস পজিটিভ আসতে পারে ইটিটি। সুতরাং আমরা একটা সিটি এনজিওগ্রাম করে এক্সক্লুড করে ফেলবো। যদি দেখি নরমাল তো নরমালি আছে, নেগেটিভ তো নেগেটিভ, বা যদি পজিটিভ থাকে তখন আমরা ভবিষ্যতে যদি পজিটিভের মানে গ্রেডিং এর উপর যদি কারো 50 থেকে 60% থাকে, তাহলে হয়তো আমরা এটাকে মেডিকেল ম্যানেজমেন্টে রেখে দেব। আর যদি না 60, 70%, 80% তোমার সিটি এনজিওগ্রামের রিপোর্ট আসলো, তখন আমরা এনজিওগ্রাম করে এটাকে কনফার্ম করব যে তার পিসিআই লাগবে কিনা। ওই এনজিওগ্রাম যখন করব তখন আমরা পিসিআই প্রিপারেশন এনজিওগ্রাম করতে হবে অবশ্যই, কারণ ওই সময় আবার ওই শুধু পিসিআই ছাড়া দেখি না কতটুকু আছে দেখার জন্য দরকার নাই, কারণ সিটি এনজিওগ্রামই এনাফ যে তার করোনারি আর্টারি ডিজিজ আছে। ক্লিয়ার? স্যার স্যার এরকম পেশেন্টদের স্যার মানে টিটি না করে সিটি এনজিওগ্রাম করার কোনো ইন্ডিকেশন আছে কি স্যার? কিরকম পেশেন্টের? ওই যে ইসিজি চেস্ট পেইন আছে স্যার, কিন্তু ইসিজি তে কোনো ফাইন্ডিংস নাই, তখন আমরা ইটিটি না করে আমরা কি সিটি এনজিওগ্রাম করতে পারবো? না, তুমি অ্যাকচুয়ালি একটা তালাকে অমিট করবা কেন? তুমি যদি ইটিটিও নরমাল পাও, ইসিজি নরমাল পাচ্ছ, সবই নরমাল পাচ্ছ, তাহলে তো সিটি এনজিওগ্রামে যাওয়া জরুরি না। কিন্তু ক্লিনিক্যালি যদি পেশেন্ট ধরা, বিশেষ করে ফিমেল ক্ষেত্রে অবেস পেশেন্ট বা ধরো অন্যান্য কোমরবিড কন্ডিশন আছে, তখন যদি সে ইটিটি না করতে পারে, তখন তুমি সিটি এনজিওগ্রামে যেতে পারবে, বুঝছো? কিন্তু এমনিতে যদি একটা ফিট পেশেন্ট হয়, সে যদি ইয়া করে কি বলে ইটিটি করার মতো তার ক্যাপাসিটি থাকে, তাহলে আগে আমরা ইটিটি করব। কিন্তু ইটিটির আবার নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু আসছে 20-25% এর ফলস নেগেটিভ আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল কোরিলেশন করব। যদি দেখি যে না ইটিটি নেগেটিভ, কিন্তু তার হাঁটলে পরে তার চেস্ট পেন হয়, নাইট্রোগ্লিসারিন দিলে চেস্ট পেন কমে যায়, তারপর এক্সোশনের পর চেস্ট পেন হয়, যেটা সাজেস্টিভ অফ ইসকেমিক অরিজিন, তখন আমরা তাকে সিটি এনজিওগ্রামের দিকে চলে যাব। ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার। স্যার সিটি এনজিওগ্রামে করার পর কি এনজিওগ্রাম আবার করা যাবে স্যার? সিটি এনজিওগ্রামে তো অলরেডি দেখায় দেয় কত পার্সেন্ট। না, সিটি এনজিওগ্রামে তোমার ফলস ধরো কারো যদি 70% থাকে সিটি এনজিওগ্রামে, এটা এনজিওগ্রাম করলে দেখা গেল এটা 60% বা 50% চলে আসছে, কারণ সিটি অ্যাকুরেসি, পজিটিভ অ্যাকুরেসি 100% না, কিন্তু নাই যদি বলে তাহলে নাই, 100% নাই। এই জন্য সিটি এনজিওগ্রামটাকে কনফার্ম করার জন্য কারো যদি ধরো 80%, 80 থেকে 90% দিল একটা লিশন, তখন তুমি এনজিওগ্রাম করে এটা ইয়া করতে, কারণ এটা ফলস প্রেডিক্টিভ ভ্যালু বেশি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু কিন্তু 100, নেগেটিভ ইয়া হলো 100। যদি বলে কারো নাই কিছু, নাই, কিন্তু আছে বললে এটাকে কনফার্ম করার জন্য এনজিওগ্রাম করতে হবে, যদি তুমি পিসিআই করতে চাও। আর যদি পিসিআই না করতে চাও তাহলে আর তোমার এনজিওগ্রামের দিকে যাওয়া লাগবে না, তখন তো তোমার আছে এটা তো শিওর, কতটুকু আছে এটা তো গ্রেডিংটা ঠিক নাই, বাট আছে এটা কনফার্ম। সো
মেডিকেল ম্যানেজমেন্ট তুমি কন্টিনিউ করতে পারবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নাস্তা করো সবাই, না নাস্তা করে বসছো? সাড়ে সাড়ে 10টা বেজে তারপরে গেছে। আসছে। হ্যাঁ স্যার ওই যে হ্যাঁ সিটি এনজিওগ্রাম যে করা হয় এটা কি হ্যাঁ অনেকটা সময় লাগে স্যার? অনেক সময় লাগে? না, মানে সিটি এনজিওগ্রাম করতে কয় মিনিট লাগে? 5-10 মিনিট লাগে। 5-10 মিনিট। পেশেন্টটা কোঅপারেটিভ হইতে হবে। কি? সিটি এনজিওগ্রামের পূর্ব শর্ত আছে। একটা হলো তোমার হার্ট রেট উইদিন 72 এর মধ্যে থাকতে হবে। এই জন্য আগের থেকে তাদেরকে বিটা ব্লকার খাওয়ানো হয়। সকালবেলা বিকাল বিটা ব্লকার খাওয়া আগের দিন সেডেটিভ দেয়, ইয়া দেয়। যদি হার্ট রেট বেশি থাকে তখন সিটি এনজিওগ্রাম করা যায় না। রেনাল ফাংশন ভালো থাকতে হবে, পেশেন্ট কোঅপারেটিভ হতে হবে। ওখানে গিয়ে টেনশনে রেস্টলেস হয়ে গেল, ইয়া হয়ে গেল, তখন দেখা গেল তার হবে না। সুতরাং এই মেশিনের ভিতরে ঢুকানোর আগে পেশেন্টকে ওইভাবে কাউন্সিলিং করতে হবে। আগের দিন ভালো রাতে ঘুম হইতে হবে, সকালবেলা উঠে এসে একটা বিটা ব্লকার খাবে, তার হার্ট রেটটা কম থাকবে। হার্ট রেটটা অবশ্যই উইদিন 72 এর মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ এনজিওগ্রাম করা হয় না। ঠিক আছে? এই জন্য দেখা গেছে যে এনজিওগ্রামের জন্য রোগী পাঠাইলো, এমনও আমি আমারই পেশেন্ট পাইছি, সকাল 9টার সময় গেছে ইয়েতে এনজিওগ্রাম অফিসে, গিয়ে সে বিকালে করছে, সারাদিন ওইখানে সে এমনি যখন রেস্টিং এ থাকে তার হার্ট রেট থাকে 72, 80 এর মধ্যে থাকে। যেই মেশিনের কাছে নিয়ে যায় উঠে যায় 100-এর উপর, 120-এর উপর, তেমনি আবার বসে রাখে। এই করে করে মানে ইয়ে করে। আর প্রাইভেটে তো, সরকারি হলে তো বিদায় দিয়ে দেবে, বলে যান অন্যদিন আসেন। আর প্রাইভেটে তো সাধারণত চেষ্টা করে যে যতক্ষণ করে দেওয়ার জন্য। সম্ভব। এটা হলো একটা মাথায় রাখতে হবে। এই জন্য আগে থেকে কাউন্সিলিং করে দিতে হবে পেশেন্টকে, যে আপনারা যে মেশিনে যাবেন এখানে কোনো ব্যথা পাবেন না, ভয়ের কিছু না, বা কোনো ধরনের কোনো কমপ্লিকেশন হবে না, এই সে তাইলে দেখবা আর সমস্যা হয় না। ঠিক আছে? জি স্যার। আর সিটি এনজিওগ্রাম একটা আমাদের এখন একটা রুটিন প্রসিডিউরে চলে আসবে, ইকুর মতো। জি ইকুর মতো একদম রুটিন। কারণ ইকু যত ডেভেলপ করতেছে, ইকু দিয়ে যেমন আমাদের অনেক কিছু এখন মানে আমরা ডায়াগনোসিস করতে পারতেছি, এই জন্য ক্যাথেটারাইজেশন কমে যাচ্ছে। সিটি এনজিওগ্রাম দিয়ে দেখা যাবে রুটিন এই এনজিওগ্রাম গুলো অনেক কমে যাবে। এখন অনেক রোগী আছে ভয় পায়, এনজিওগ্রাম করে দেখবে না। কিন্তু যদি কোনো পেশেন্টকে এমআই নিয়ে আসলো ধরো, বা নন এসটিএমআই বা এসটিএমআই, তাকে যদি তুমি ওষুধ খাওয়াই দিয়া তুমি লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলে টলে দিলা, সে বললো যে আমি এনজিওগ্রামও করবো না, আমি পিসিআই করবো না, ভয় পায়। সে যদি লাইফস্টাইল মডিফিকেশন এবং তার মেডিকেশন কন্টিনিউ 1 বছর 2 বছর, এরপরে দেখবে আস্তে আস্তে সে ঢিলামি চলে আসবে। আর যদি তার এনজিওগ্রাম করে হাতে ধরায় দাও, নেন আপনার 3টা ভেসেলে লিশন আছে, তাহলে এটার অ্যাডভান্টেজ হলো যে সে তার লাইফস্টাইল মডিফিকেশন করবে প্লাস তার মেডিকেশন কন্টিনিউ করবে। ডিসঅ্যাডভান্টেজ হলো অনেকে সাইকোসিস ডেভেলপ করে দেয়, আমার 3টা ব্লক আছে, আমার মানে বিশেষ করে গরিব হইলে, যে আমি পিছিয়ে করতে পারতেছি না, আমার 3টা ব্লক আছে, দেখবো ওই রিপোর্ট নিয়ে পকেটে ঘুরতেছে, আর সারাক্ষণ আলে 3টা ব্লক তার মাথায়, সে কাজকর্ম সব ছেড়ে দিবে। এই দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ মানে এনজিওগ্রাম উইদাউট পিসিআই। ঠিক আছে, থ্যাংক ইউ।